টেন্যান্টসদের যে রেন্টটা সেই রেন্টটাকে ফিক্স করে দিল 20 to 25%, মানে 1/4 থেকে 1/5 এর থেকে বেশি রেন্ট দেবে না। এবার এটা অলমোস্ট অল ওভার দ্য ইন্ডিয়াতে এটা সাকসেসফুল হয়েছিল, এক্সেপ্ট এই সমস্ত এই যে স্টেট গুলো পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, তামিলনাড়ু, সাম্পাত, মধ্যপ্রদেশ, এখানে কিন্তু ততটা সাকসেসফুল হয়নি। হ্যাঁ, জমিনদাসরা কি পরিমাণে গোটা কান্ট্রিটাকে কিভাবে গ্রাস করে রেখেছিল, কিভাবে কবজা করে রেখেছিল। এই টেনেন্সি রিফর্মসে এই চেঞ্জ গুলো নিয়ে আসলো। এরপরে নেক্সট কি বলছে, নেক্সট ইম্পর্টেন্ট চেঞ্জেস, সেলিংস অন ল্যান্ড হোল্ডিংস। ল্যান্ড হোল্ডিংস কি বলছে, যে যারা ইন্ডিভিজুয়াল ছিল, হ্যাঁ, তাদের সেলিংসটাকে ফিক্স করে দেওয়া। এর আন্ডারে কি করছে, যে it envisages that beyond a certain specified limit, all lands belong to landholders would be taken over by the state. Suppose একটা জমিদার এর কাছে ধরে নাও 1000 একর ল্যান্ড আছে, এবার এর একটা ল্যান্ড ফিক্স করে দিল, ফিক্স করে দিয়ে এই ল্যান্ড গুলোকে, বাকি যে ল্যান্ডটা, সেই ল্যান্ডটা স্টেট গভর্নমেন্ট নিয়ে নিল। সেই যে ল্যান্ডটা নিয়ে নিল, সেই ল্যান্ডটা কি করবে, যারা ল্যান্ডলেস লেবার আছে, কাল্টিভেটার আছে, তাদের কাছে ডিস্ট্রিবিউট করে দেবে। কিন্তু এক্ষেত্রেও কি করলো, এক্ষেত্রেও চালাকি, এক্ষেত্রে যারা জমিনদার, তারা কিন্তু এক্ষেত্রেও একটা চালাকি নিয়ে নিল। কি করলো, ওরা কাল্টিভেটার্সদেরকে ল্যান্ড, ওদের কাছ থেকে সব কাল্টিভেটার্স আর টেনান্ট, ওদের কাছ থেকে সব ল্যান্ড নিয়ে নিল, না আমি তোমাদেরকে দেবো না, তোমাদেরকে দেবো না, আমি কি করব, আমি নিজেই কাল্টিভেট করবো, নিজের ফ্যামিলি মেম্বারদেরকে, প্রচুর ফ্যামিলি মেম্বার উৎপত্তি হয়ে গেল, হ্যাঁ, সেই ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু ল্যান্ড গুলোকে দিয়ে দিল, যে না ফ্যামিলি মেম্বারদের নামে রেজিস্টার। যাই হোক, সেলিং অফ ল্যান্ড হোল্ডিংস প্রচুর ল্যান্ডলেস লেবাররা পেয়েছিল, যারা যতটুকু করতে পেরেছে ততটুকু সেভ করেছে জমিদাররা। এবার এই যে সেলিং অফ ল্যান্ড হোল্ডিংস ক্যাপাসিটিটা বেঁধে দিয়েছিল, এক্ষেত্রে দেখো, at first ওয়েস্ট বেঙ্গল, হিমাচল প্রদেশ আর মহারাষ্ট্র in 1961 এই যে সেলিং অন ল্যান্ড হোল্ডিংস, এই তিনটে স্টেটে কিন্তু সব থেকে বেশি সাকসেসফুল হয়েছে। এবার যখন দেখছে পুরো হোল ইন্ডিয়াতে যে এই তিনটে স্টেটে ভালো সাকসেসফুল নিয়েছে, তখন 1972-তে এটার মেন অ্যাকচুয়াল এর এফেক্টটা অল ওভার দ্য ইন্ডিয়াতে স্টার্ট হয় আফটার 1972 সেলিং অন ল্যান্ড হোল্ডিংস। এবার এর কিছু মেন ইন্টেনশনস ছিল, ইন্টেনশনস গুলো দেখো কি বলছে, মিট দ্য ল্যান্ড নিডস টু দ্য ল্যান্ডলেস, যারা ল্যান্ডলেস আছে কাল্টিভেটার্স, তাদের কাছে তাদের যে প্রয়োজন ল্যান্ড, তাদের মেন অকুপেশন যেহেতু এগ্রিকালচার, তো সুতরাং তাদের ল্যান্ডের প্রয়োজন, ল্যান্ড তাদেরকে প্রোভাইড করতে হবে। টু রিডিউস দ্য ইনইকুয়ালিটিস ইন ল্যান্ড ওনারশিপ। ইনইকুয়ালিটি প্রথমেই বললাম যে ল্যান্ড রিফর্মস এর মেন অ্যাসপেক্টসই হলো ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজ দ্য এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। তো সেজন্য এখানে কি বলছে দেখো, ল্যান্ড হোল্ডিংস এর ক্ষেত্রে ইনইকুয়াল ল্যান্ড ওনারশিপটাকে চেঞ্জ করতে হবে। আর রুরাল ইকোনমি যেটা কি করবে, রুরাল কোঅপারেটিভ রুরাল ইকোনমিকে বুস্ট করবে, তাই না। আর এটা কিন্তু টু ইনক্রিজ সেলফ এমপ্লয়মেন্ট ইন ওন ল্যান্ড ডিস্টিংগুইশড ফ্রম সাবলেটিং অ্যান্ড টেনেন্ট কাল্টিভেশন। ওকে, নিজের ল্যান্ডে যখন কাজ করবে, নিজে উপার্জন করবে, পাশাপাশি সে কি করবে, ট্যাক্সও বেয়ার করতে পারবে, হ্যাঁ, তার লাইফস্টাইলও চেঞ্জ হবে। তো এটা ছিল মেন ইন্টেনশন বিহাইন্ড দ্য সেলিং অফ ল্যান্ড হোল্ডিং। ওকে, এরপরে দেখো, এরপরে আর একটা মেন রিফর্মস, কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস। কনসলিডেশন মানে কি করছে, যে সাপোজ মনে করো এই সেই অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস এর মতন ব্যাপারটা হয়ে গেছে। মনে করো যে একজন ল্যান্ড কাল্টিভেটরস আছে, তার ল্যান্ড রয়েছে 10 একর, এবার তার যারা ছেলে মেয়ে সবাই এরা রয়েছে 5 জন, এটা তখন পরে সব 2 একর্স করে ভাগ হয়ে গেল, তাই তো, 2 একর্স করে ভাগ হলো। এবার এইটা একটা প্রবলেম ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে এ
এর মতন একটা বি ল্যান্ড কাল্টিভেটর, এর কিছু কাল্টিভেবল ল্যান্ড ছিল কোথায় কোথায় না ভিলেজ এক্স, ওয়াই, জেড, ডব্লিউ, এই সমস্ত ভিলেজে এর কিছু কিছু ল্যান্ড ছিল, খুব অল্প, খুব ছোট, কিন্তু স্মল ফ্র্যাগমেন্টেশনে কিন্তু ডিভাইড ছিল। এখানে কিছুটা ছিল, এখানে কিছুটা ছিল, এখানে কিছুটা ছিল, এটা সবারই এখনো রয়েছে, এখনো এই প্রবলেমটা রয়ে গেছে। তো কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস এর মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য হচ্ছে যে এই যে একটা ল্যান্ড একে তো এত ছোট, এই ছোট ল্যান্ডকে আরো 5 ভাগে আমি ভাগ করে দিচ্ছি। তো এই যে ল্যান্ড, এই ল্যান্ডের উপর কতটুকু ক্যাপিটাল ইউজ হবে? ক্যাপিটাল কম ইউজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কাল্টিভেশনটাও খুব বাজে হবে। এখানে কোনো টেকনোলজি ইউজ হবে না, নিউ যে এখন টেকনোলজি, সিডস, ভালো ভালো উন্নত সিডস ইউজ হবে না। এতটুকু ল্যান্ডে কে ইউজ করবে, কত টাকা কে খরচ করবে? সুতরাং প্রোডাকশন কমে যাবে। এরকম যদি অল ওভার দ্য কান্ট্রিতে হতে থাকে তাহলে প্রোডাকশন কমে যাবে, এগ্রিকালচার প্রোডাকশনের উপরে পুরো ইকোনমি দাঁড়িয়ে আছে, তাই না? তো এই হলো তোমার এত বড় একটা প্রবলেম। সেই জন্য কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস এইটাকে চেঞ্জ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে বি বি কাল্টিভেটার্স, এই যে ল্যান্ড গুলো, এর কাল্টিভেটেবল ল্যান্ড, ও কি করছে এই ভিলেজ গুলো থেকেও, ও দেখা গেল বি এ এখানে থাকছে, এক্স এক্স ভিলেজে থাকছে, এবার ওর কিছু কিছু ল্যান্ড স্মল ফ্র্যাগমেন্টে ওয়াই, জেড আর ডব্লিউ তে আলাদা আলাদা জায়গাতে আছে। এবার কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস এ কি করছে, এই যে ল্যান্ড গুলো, এই ল্যান্ড গুলো যদি অল্টারেশন করে এই ভিলেজেই একসাথে তিনটার সমানে একটা কোনো ল্যান্ড দেওয়া যায়, ঠিক আছে? এটাই বলছে কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিং। হ্যাঁ, এবার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কিছু কিছু প্রবলেমস ছিল। কি প্রবলেমস? দেখা গেল ওয়াই ভিলেজের যে ল্যান্ডটা, এটা হচ্ছে ফার্টাইল, মোস্ট ফার্টাইল ল্যান্ড, খুব অল্প কিন্তু ফার্টাইল ল্যান্ড। কিন্তু ডাব্লিউ ভিলেজের ল্যান্ডটা ইনফার্টাইল, জেড ভিলেজের ল্যান্ডটা মোটামুটি ফার্টাইল। কিন্তু আমি যে এক্স ভিলেজে আমি যে ল্যান্ড নেব, বা গভর্নমেন্ট যে আমাকে ল্যান্ড অ্যালট করবে, এখানে কারো ল্যান্ড নিয়েই তো অ্যালট করবে, আমার মতনই তো কাউকে থাকতে হবে। তো এবার যার আছে দেখা গেল ওর ওর ল্যান্ডটা পুরোটাই ফার্টাইল, কিন্তু আমার আমার ল্যান্ড হচ্ছে ইনফার্টাইল, ও আমার ল্যান্ডটা নিচ্ছে না। তো সুতরাং এই যে ফার্টাইল ইনফার্টাইল এই প্রবলেমটা থাকছে, এর জন্য কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংসটা কিন্তু লিমিটে বেঁধে যাচ্ছে। হুম, পাশাপাশি এখানে আরো একটা রিজন থাকছে, সেটা হলো কি, ক্লাসের রিজন চলে আসছে আর কাস্টের রিজন চলে আসছে। ক্লাস অ্যান্ড কাস্ট কি? ক্লাস অ্যান্ড কাস্টের মধ্যে যারা ব্রাহ্মিনস আছে তারা দলিতদেরকে আমি ল্যান্ড দেবো না, আমি আমি আমার মতন করে ল্যান্ড দেবো। ট্রাইবালসদের এটা খুব প্রবলেম হয়েছে, তখন ট্রাইবালস যারা ছিল ট্রাইবালদের তো ল্যান্ড দিতে চাইতো। ট্রাইবালদের যেগুলো ল্যান্ড ছিল ওই রকম ল্যান্ড, এই ভিলেজে কিছুটা হয়তো হলো তোমার 1 বিঘা, ওই ভিলেজে 2 বিঘা, এরকম করে জমিগুলো স্মল ফ্র্যাগমেন্টেশনে ভাগ করা হয়। এবার গভর্নমেন্টের মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্য হলো যতগুলো জমি আছে সেই জমিটা ওর যেখানে থাকছে সেখানে আমি জমিটাকে অ্যাভেলেবেল করে দিই, কিন্তু সেটা কিন্তু করতে পারছে না, লিমিটেশনে বেঁধে যাচ্ছে, ঠিক আছে? সো কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস এর মেন ইয়েই এটা, যে ল্যান্ড গুলোকে, যে স্মল ফ্র্যাগমেন্টে ল্যান্ডটা আছে সেটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, রিডিস্ট্রিবিউট করতে হবে, সেটাকে একসাথে ব্লককে রিডিস্ট্রিবিউট করতে হবে। দেখো এখানে কি বলছে, কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিং মিনস ব্রিং টুগেদার ইন কম্প্যাক্ট ব্লক all the fields of the land farmer which are well scattered in different parts of the village, ঠিক আছে? ভিলেজের ডিফারেন্ট পার্টসে আছে, এখানে অ্যাক্সেসিবিলিটি খুব সমস্যা, আর ইরিগেশনের খুব সমস্যা, আর আমি ঠিকঠাক ইনভেস্টমেন্ট করতে পারছি না, এক জায়গাতে থাকলে আমার ইনভেস্টমেন্টটা কমে যাবে আর আমার প্রোডাকশনটাও বাড়বে। তো সেই জন্য গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্টটাকে কনসলিডেট করার চেষ্টা করছে, ঠিক আছে? এবার এটা ছিল মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল স্কিম হুইচ হেল্প টু ওভারকামিং দ্য প্রবলেম অফ ফ্র্যাগমেন্টেশন অফ হোল্ডিং। এটা সত্যি খুব একটা বাজে মানে প্রবলেম, যে এখনো পর্যন্ত এই প্রবলেমটা থেকে গেছে, যে ইন্ডিয়াতে খুব ছোট ছোট জোতের জন্য, ইন্ডিয়াতে খুব ছোট ছোট জোতের জন্য, যদি ইউএস এর সাথে কম্পেয়ার করতে যাও, ইন্ডিয়াতে ল্যান্ড হোল্ডিংস পার হেড অনলি 50 to 100 একর অনলি। এখানে ইউএসএ তে অ্যাভারেজ ল্যান্ড হোল্ডিং 350 to 500 একর, অ্যাভারেজ ল্যান্ড হোল্ডিং। তো এই যে মিটটা, এই যে চেঞ্জটা, এটাও কিছুটা ক্ষেত্রে নর্মালি এর থেকেও কম,
এর থেকেও কম, এটা খুবই লোয়েস্ট ইয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই যে ডিফারেন্স আর এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা আনবে কি করে? জন্য গভর্নমেন্ট কি করলো, কনসলিডেট স্টার্ট করলো। এই কনসলিডেটে কিছু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর লিমিটেশনস ছিল। এবার দেখো কিছু লিমিটেশনস গুলোর মধ্যে এক দেখো কি বলছে, ফার্মার্স আর ইমোশনালি অ্যাটাচড টু দেয়ার ল্যান্ড। কিছু কিছু ফার্মার্স ছিল আর ল্যান্ড গুলোকে ছাড়বে না, সেই ল্যান্ড এবার না ছাড়ার পিছনে অনেক রিজন রয়েছে। কিছু কিছু ল্যান্ড আছে যেগুলো ল্যান্ড কাল্টিভেট করেই পূর্বপুরুষ, পুরুষের পর পুরুষ খেয়ে আসছে, সুতরাং ওরা ছাড়বে না। এটা একটা মেন প্রবলেম ছিল। অ্যাজ ওয়েল অ্যাজ এর পাশাপাশি কি ছিল যে কিছু ফার্মার্স তাদের গুড কোয়ালিটি ল্যান্ড দিতে চাইতো না, আর ল্যান্ড যেরকমই হোক অন্য ল্যান্ড নেবে না, ওরা বিশ্বাস করছে না ওই ল্যান্ড কিরকম। এটা একটা প্রবলেম। পাশাপাশি এর পাশাপাশি এটা কিন্তু খুব স্লো প্রসেস। গভর্নমেন্টের যারা অফিসিয়ালস ছিল তারা করাপ্টেড ছিল, হ্যাঁ, খুব স্লো চলতে এই কাজটা। সেই জন্য এখনো চলছে, এখনো স্লোই চলছে। এখনো যদি কোনো ল্যান্ড, ফ্র্যাগমেন্টেড ল্যান্ড যদি কনসলিডেট করতে যাই অনেক টাইম লেগে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ড্রব্যাক। হ্যাঁ, ইন জেনারেল দ্য স্কিম ডিড নট রিসিভ দ্য ডিজায়ার্ড সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন ফ্রম দ্য ফার্মার্স। সো কনসলিডেটেড অফ ল্যান্ড হোল্ডিংসটার যে মেন উদ্দেশ্য সেটা মানুষের কাছে পৌঁছেছে, বাট গভর্নমেন্ট যেটা চেয়েছিল, যেই সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা কিন্তু গভর্নমেন্ট পায়নি। সো দিজ আর দ্য রিফর্মস দ্যাট ব্রট ইনটু দ্য effect by the several land reforms of 1955। এবার এই যে 1955 এর ল্যান্ড রিফর্মসটা, এটাকে অ্যাকচুয়াল ফলপ্রসূ কে করেছিল, কারা করেছিল? সেই বললাম কেরালা, কর্ণাটকা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল প্রমিনেন্টলি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রথম থেকেই, নর্মালি আমরা সবাই জানি বেঙ্গল, তখন তো বেঙ্গল বাংলাদেশটা তো আলাদা ছিল না, আফটার ইন্ডিপেন্ডেন্স আলাদা হলো। বেঙ্গল ছিল তখন ওয়ান অফ দ্য মোস্ট কাল্টিভেবল ল্যান্ড ইন ইন্ডিয়া, ঠিক আছে। সো বেঙ্গল থেকে প্রচুর রেভিনিউ কালেক্ট হতো সেই প্রথম থেকেই। আর এগ্রিকালচার প্রোডাকশনের অভাব ছিল না, ঠিক আছে। সো এখানে মেন প্রবলেম তখন দেখা দিল কি, আর ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টও জানতো আফটার ইন্ডিপেন্ডেন্স যে এখানে ল্যান্ড রিফর্মসটা সবার আগে দরকার, আদারওয়াইজ রেভিনিউ সিস্টেমটা উইক হয়ে পড়ে। সেই জন্য আফটার আফটার 1955 এর ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, ওরা যে সমস্ত টেনেন্সি রিফর্মস অর কনসলিডেটেড অফ ল্যান্ডলর্ডস অর ল্যান্ড হোল্ডিংস অর সেলিং অফ ল্যান্ড হোল্ডিংস, এগুলো যে সমস্ত রিফর্মস গুলো বেরিয়েছে বা এনাক্ট হয়েছে, সেই রিফর্মস গুলোকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু স্টার্ট করে দিয়েছে ফলপ্রসূ করে। কিন্তু তা সত্ত্বেও দেখছে যে প্রচুর ড্রব্যাকস রয়ে গেছে, প্রচুর বাধা রয়ে গেছে, যার জন্য ঠিক মতো কি সাকসেসফুল হচ্ছে না। সেই জন্য ইন দ্য ইয়ার অফ 1978 অপারেশন বর্গা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্টার্ট করে। অপারেশন বর্গা, অ্যাকচুয়ালি অপারেশন বর্গাটা কি? অপারেশন বর্গা ওয়াজ দ্য ল্যান্ড রিফর্ম মুভমেন্ট থ্রুআউট দ্য রুরাল ওয়েস্ট বেঙ্গল for recording the names of sharecroppers while avoiding the time consuming method of recording throughout the settlement machine। ওকে, সো এটা কি লঞ্চ হয়েছিল কোন ইয়ারে? 1978, হ্যাঁ, 1978 and concluded by 1980। 2-3 বছরের মধ্যে এটা সাকসেসফুল হয়েছে। বাট দেখো অপারেশন বর্গাতে মেন উদ্দেশ্য কি, গভর্নমেন্টের উদ্দেশ্য কি, যারা বর্গাদার্স আছে তাদের নামটাকে, আর শেয়ার প্রপার্স আছে তাদের নামটাকে রেজিস্টার্ড করা, রেকর্ডে আনা, ঠিক আছে, আন্ডার দ্য গভর্নমেন্ট সাইট বলতে পারো, গভর্নমেন্টের খাতাতে রেকর্ড করা। এবার একটা প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়ালি বর্গাদার কারা? হ্যাঁ, বর্গাদার অ্যাকচুয়ালি হু ওয়্যার দ্য বর্গাদার্স? বর্গাদার্স তাদেরকে এখনো রয়েছে, বর্গাদার্স তাদেরকে বলছে যে কোন একটা ল্যান্ড ওনার কাছ থেকে ল্যান্ডটা আমি নিয়ে নিলাম আন্ডার দ্য বর্গা সিস্টেম। কি করবো, আমি ল্যান্ডটা কিন্তু আমি নিয়ে নিলাম আর রেকর্ড করে অর রেজিস্টার্ড করবো। এবার এক্ষেত্রে দেখো সিকিউরিটি কেমন, এক্ষেত্রে সিকিউরিটি আসছে যারা ল্যান্ডটাকে নিচ্ছে ফর কাল্টিভেশন, আর কাল্টিভেটার্স ল্যান্ডটাকে নিচ্ছে, তারা যতদিন ইচ্ছে ততদিন কিন্তু কাল্টিভেট করতে পারে। আদারওয়াইজ এখানে শুধুমাত্র তখনই ঘটবে যখন ল্যান্ড ওনার বলবে যে আমি নিজে চাষ করি,
তখনই এই বর্গাটা হতে পারে, আদারওয়াইজ ঘটবে না। ঠিক আছে? সো ল্যান্ড ওনার্সরা বর্গাদার প্রথাতে স্টার্ট হলো। এবার বর্গাদাররা কি করছে, বর্গাদারদের মেন কাজই হচ্ছে, তাদের কি বলছে, যারা যে সমস্ত কাল্টিভেটার্সরা ল্যান্ড ওনার্সদের কাছ থেকে ল্যান্ড নিচ্ছে অ্যাজ এ রেন্টও বলতে পারো, বা বর্গা সিস্টেমের আন্ডারে টু কাল্টিভেট দ্য ল্যান্ড, আর তার বিনিময়ে কি একটা একটা ফিক্সড হচ্ছে শেয়ার দিতে হবে। সেই জন্য বলছে শেয়ার কপার্স, বর্গাদারকে ইংলিশে শেয়ার কপার্সও বলে। দেখো এখানে ডেফিনেশন দিয়েছে, অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিসোর্স অ্যাক্টে, দেখো ল্যান্ড রিফর্মস অ্যাক্টে 1956, বর্গাদার means a person who under the system generally known as adhi borga or bhag cultivates the land of another person on condition of delivering a share of the produced such land to that person. টেনেন্ট ফার্মার্স আর বর্গাদার এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, ওদেরকে একটা রেন্ট কি করে দিয়েছে 20 থেকে 25%। আর এক্ষেত্রে বর্গাদারকে কি, বর্গাদারের ক্ষেত্রে 1/4 দিতে হবে। ঠিক আছে, 1/4 শেয়ার দিতে হবে ক্রপ থেকে, যেটা ইয়ে হবে, এখানে কোনো এক্সাক্ট কোনো ইয়ে নেই। পাশাপাশি বর্গাদারদের একটা ইয়ে বললাম যে বর্গাদাররা আন্ডার রেজিস্টার্ড যখন হয়ে যাবে, যে অ্যাজ এ বর্গা আমি জমিটা নিলাম, তখন এই যে এখানে বলছে আধি বা বর্গা বা ভাগ, এটা হয়তো অনেকেই শুনেছে, যার জমি আছে তারা হয়তো শুনেছে নামটা, আধি জমি। তো এরা কি করবে, এরা ওই ল্যান্ডটাকে কাল্টিভেট করবে। ঠিক আছে, যতদিন ইচ্ছা কাল্টিভেট করতে পারবে, কিন্তু যারা ল্যান্ড ওনার ওরা তখনই ল্যান্ডটাকে নিতে পারবে যখন বলবে যে আমি নিজে কাল্টিভেট। সো বর্গাদার সিস্টেম স্টার্ট হলো। এই যে বর্গাদার সিস্টেম, এটা ছিল মোস্ট সাকসেসফুল সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া। অপারেশন বর্গার দেখো এম কি বলছে, এম বলছে টু রেকর্ড দ্য নেমস অফ শেয়ার ক্রপার্স who formed a major part of the agrarian population in West Bengal and to educate them about the cultivation rights. ঠিক আছে, যে অ্যাকচুয়ালি যারা কাল্টিভেটার্স আছে তাদের যে কাল্টিভেশন রাইটস, কি কি ধরনের রাইটস হতে পারে। একটা ল্যান্ডে আমি 50, 100, 150 বছর ধরে আমার পূর্বপুরুষ ধরে চাষ করে আসছে, সেই ল্যান্ডের উপরে আমি বেঁচে আছি, কিন্তু আমি ওই ল্যান্ডে জমিনদার বা ল্যান্ড ওনার্স কোনোভাবে কোনো ইনপুটে হেল্প করে না, তা সত্ত্বেও ল্যান্ড ওনার্সকে আমাকে 70% or 50% শেয়ার আমাকে দিতে হচ্ছে। তো এই যে রাইটসটা, এই রাইটসটাকে বোঝানোর জন্যই বর্গাদার অপারেশন বর্গাটা স্টার্ট হলো, মানুষকে গিয়ে গিয়ে বোঝাতে হবে। হ্যাঁ, পাশাপাশি রেজিস্টার করতে হবে আন্ডার দ্য গভর্নমেন্ট ইয়েতে বলতে, হ্যাঁ খাতাতে। এবার পাশাপাশি কি বলছে, অপারেশন বর্গা ডিপেন্ডেন্ট হেভিলি অন কালেকটিভ অ্যাকশন বাই দ্য শেয়ার কপার্স অ্যান্ড ওয়াজ কোয়ালিটেটিভলি ডিফারেন্ট ফ্রম দ্য ট্র্যাডিশনাল রেভিনিউ কোড অ্যাপ্রোচ। মানে অ্যাকচুয়ালি এই অপারেশনটা ডিপেন্ড কাদের উপর ছিল, শেয়ার কপার্সদের কোঅপারেটিভ অ্যাপ্রোচ আর রেভিনিউ সিস্টেমের উপর। ঠিক আছে, আর নর্মালি এটা বায়াসড হতো যে ফেভার অফ রিচার অ্যান্ড মোর ইনফ্লুয়েন্সিয়াল ল্যান্ড ওনার। এটা আগে যেটা হতো, যারা পাওয়ারফুল ছিল ল্যান্ড ওনার্স, যারা রিচ ছিল, তাদের ক্ষেত্রে বায়াস হয়ে যেত। এই বায়াস সিস্টেমটাকে করার জন্য অপারেশন বর্গা নিয়ে, কারণ 1955 এর অত বড় একটা রিফর্মস, ল্যান্ড রিফর্ম, অত ভালো একটা ল্যান্ড রিফর্ম, ওই ল্যান্ড রিফর্মসটা ঠিকঠাক কিন্তু কার্যত হয়নি, হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, বাট নট সাকসেসফুল, সেই রেটে সাকসেসফুল হয়নি যে ল্যান্ড কাল্টিভেটার্সরা তাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, ইকোনমিতে বুস্ট হবে, বা বলতে পারো যে ল্যান্ড যেগুলো এগ্রিকালচার ল্যান্ড, সেগুলো থেকে প্রচুর পরিমাণে প্রোডাকশন বেড়ে যাবে, সেগুলো কোনোভাবে চেঞ্জ হয়নি। সো এই জন্য অপারেশন বর্গাটাকে অ্যাডপ্ট করলো। এবার দেখো এর পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড ছিল, এই যে 1955 এর ব্যাপারটা আমি বললাম, ল্যান্ড রিফর্মস অফ 1955, its subsequent amendments stated that sharecroppers would have permanent use of rights on land they had leased, such rights would be inherited. তো 1955 এ এটা বলছে, কিন্তু তারা কিন্তু তাদেরকে কিভাবে শোষণ করা হচ্ছে তারা জানতেই পারছে না যে আমাদের রাইটস থাকতে হবে। এর পিছনে অপারেশন বর্গাটা এই সমস্ত রিজনের জন্যই কিন্তু অ্যাডাপ্ট করেছে। পাশাপাশি যারা তোমার হলো তোমার টেন্যান্ট ছিল, ফরমালি রেজিস্টার্ড স্ট্যাটাস উইথ দ্য গভর্নমেন্ট, বাট টেন্যান্টরা রেজিস্টার আফটার রেজিস্ট্রেশনের পরেও কিন্তু তাদেরকে শোষণ করা হতো। কি করতো, যারা ল্যান্ডলর্ড ছিল তারা কিন্তু, তাদের শোষণ করার কোনো অধিকার ছিল না,
কিন্তু তা সত্ত্বেও শোষণ করতো। টেন্যান্টস এর এই যে বললাম 20-25% টেন্যান্টস বেঁধে দিয়েছিল। এই টেন্যান্টস ল্যান্ডলর্ডস ধর ওগুলো টেন্যান্টস কিসের টেন্যান্টস, ওসব টেন্যান্টস আমি মানি না, আমার এরিয়াতে ওসব হবে না, এরকম ধরনের প্রচুর প্রচুর ছিল। তো এই ধরনের প্রবলেমস গুলো দেখা দিচ্ছে। এই প্রবলেমস গুলোকে তো সরাতে হবে। এই প্রবলেমস গুলোকে যদি না সরাইতে তাহলে চেঞ্জ হবে কেমন করে? ওই যে চেঞ্জটাকে আনার জন্যই অপারেশন বর্গা স্টার্ট করলো। হ্যাঁ, পাশাপাশি দেখো বলছে যে একটা ইমব্যালেন্স সিচুয়েশন স্টার্ট হয়ে যায়। ইমব্যালেন্স সিচুয়েশনটাকে ব্যালেন্সে আনার জন্য কি করছে, অপারেশন বর্গাটাকে হলো তোমার অ্যাডপ্ট করছে। পাশাপাশি যে শেয়ার প্রপার্স অর লিগাল রেকর্ডিং দেয়ার টেন্ডেন্সি যারা ছিল তাদের এক্সিস্টিং ল রিগার্ডিং দ্য এভিকশন, ঠিক আছে, একটা যে ল্যান্ড থেকে এভিক্ট করে দেবে তার যে এক্সিস্টিং লস সেটা সম্পর্কে একদম মুখোমুখি হওয়া বা সম্পর্কে সঠিকভাবে পর্যালোচনা করা, সেটা শুধুমাত্র অপারেশন বর্গার হয়েছিল বলেই কিন্তু আজকে সাধারণ মানুষের কাছে এত মানে এই জিনিসটা সম্পর্কে জ্ঞান আছে, আদারওয়াইজ ছিল না। হ্যাঁ, এটা পার্সুই করতে দিবে, ঠিক আছে। কি বলছে, however most বর্গাদার্স did not know their rights under these laws, এই ল গুলোর আন্ডারে তাদের যে রাইটস ছিল সেগুলো জানতেই না। দে আর ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন দ্য ল্যান্ডলর্ডস, তারা ভাবতো যে ল্যান্ডলর্ডস এর উপরে আমরা এখনো ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট। এবার এই সেই জন্য অপারেশন বর্গাতে কি হচ্ছে দেখো, রেকর্ডিং ড্রাইভস বিফোর অপারেশন বর্গা হ্যাড ম্যানেজ টু রেকর্ড 4 lakh out of the estimated to 2.2 to 2.5 million বর্গাদার। 4 লাখ থেকে অলমোস্ট 2,50,00,000, 2,50,00,000 গিয়ে পৌঁছালো অপারেশন বর্গাতে রেকর্ডিংস, ঠিক আছে। রেকর্ডিং মানে আন্ডার দ্য গভর্নমেন্ট অ্যাজ এ বর্গাদার্স অর অ্যাজ এ টেনেন্ট ফার্মার্স। 4 লাখ থেকে 2.5 কোটি। তাহলে কত মানুষ তার ল্যান্ডের কাল্টিভেবল ল্যান্ডটাকে অ্যাজ এ বলতে পারো যে সিকিউরিটি, অ্যাজ এ সিকিউরিটি হিসেবে পেয়ে পেল তাদের। পাশাপাশি এখানে গভর্নমেন্টের একটা ইয়ে যে একটা রেভিনিউ, একটা এক্সাক্ট রেভিনিউ আসবে। পাশাপাশি যারা কাল্টিভেটার্স ওরা তো মেন হলো তোমার দেশের যে মেন পপুলেশন তারা তো বেশিরভাগই তো কাল্টিভেটার্স। আমরা সবাই জানি যে 50% মানুষই এগ্রিকালচারের সাথে কানেক্টেড, মোর দ্যান 50%। তো বর্গাদার আন্ডার দ্য বর্গাদার সিস্টেম এতজন কিন্তু বুস্ট করলো। এবার দেখো ইমপ্লিমেন্টেশন কিভাবে হচ্ছে। টু ইমপ্লিমেন্ট অপারেশন বর্গা গভর্নমেন্ট অ্যাডাপ্টেড 5 ডিস্টিংটিভ স্টেপস। কি কি অ্যাডপ্ট করছে দেখো, বলছে আইডেন্টিফিকেশন of the priority pockets with large concentration বর্গাদার্স। সাপোজ ভিলেজ আছে ABCD XYZ, এতগুলো ভিলেজ আছে। এবার ভিলেজ গুলোর মধ্যে দেখছি যে ওয়াই ভিলেজে অনেক বর্গাদার্স আছে, সি ভিলেজে অনেক বর্গাদার্স আছে। এরা 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 ল্যান্ড কি করে, ল্যান্ড ওনারদের কাছ থেকে অ্যাজ এ বর্গাতে নেয়, আন্ডার দ্য বর্গা সিস্টেমে নেয়, নিয়ে কাল্টিভেট করে। এবার গভর্নমেন্ট অফিসিয়ালদের মেন উদ্দেশ্য হলো কি, সবার আগে আইডেন্টিফাই করা কোথায় কোথায় আছে, সেগুলোকে পকেটাইজ করা, পকেট করে দিলাম, আগে থেকে আইডেন্টিফাই করে পকেট করে দিলাম। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটা গেল। নেক্সট কি করলো, যে ক্যাম্পিং, ক্যাম্পিং স্টার্ট করলো বাই দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস সেই প্রায়োরিটি পকেটসে। তারপর হলো মিটিং বিটুইন দ্য বর্গাদার্স অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস, যারা বর্গাদার আর গভর্নমেন্ট অফিসিয়ালস তাদের মধ্যে মিটিং স্টার্ট হলো। কি বিষয়ে, যে না তোমাদের এই এই রাইটস আছে, তোমাদের এই রাইটস থেকে কোনো জমিনদার কোনোভাবে তোমাদেরকে হটাতে পারবে না, এটা গভর্নমেন্টের রাইট। তারপরে কি বলছে, দ্য কালেকটিভ পার্টিসিপেশন অফ দ্য ভিলেজার্স ইন দ্য রেকগনাইজ অ্যান্ড ফিল্ড ভেরিফিকেশন টু এস্টাবলিশ দেয়ার ক্লেমস অ্যাজ শেয়ার প্রপার্টি। যারা অফিসিয়ালস ছিল তারা ভিলেজে ভিলেজে গিয়ে ওরা কিন্তু ফিজিক্যালি গিয়ে দেখতো যে কিরকম পার্টিসিপেন্টস আছে অ্যাজ এ বর্গাদার সেই ল্যান্ডটার উপর, অর অ্যাজ এ ল্যান্ড ওনার সেই ল্যান্ডের উপর তার কিরকম পার্টিসিপেন্ট আছে যে সে বর্গাদের সিস্টেমে দিতে চাইছেন। অনেক ল্যান্ড ওনার ছিল বা এখনো আছে নিজে কাল্টিভেট করে না কিন্তু বর্গাদারে দিবেন, কিন্তু আবার হলো তোমার ওই টেন্যান্টস টেন্যান্টস ফার্মার্সদের হাতে দিবে, অকুপেন্সিতে না, নট রেজিস্টার্ড, হলো নন রেজিস্টার্ড
ওদের দিবে, টেনেন্সি অ্যাট উইল আর সাব টেনেন্টস এই আন্ডারে দিয়ে দিবে। এখনো কিছু কিছু আছে, কিছু কিছু জমিদার আছে। তারপরে আরেকটা কি, আরেকটা দেখছে যে লাস্ট ইস্যু অফ টেম্পোরারি সার্টিফিকেটস কল্ড পাচ্চা of confirmed sharecroppers as evidence their rights, enabling them obtain bank credit. যারা শেয়ার কপার্স আছে তাদেরকে পর্চা বলে একটা কি পেপার বা টেম্পোরারি সার্টিফিকেটস তাদেরকে ইস্যু করে দিল। তার ফলে তারা কি করবে, তারা হলো তোমার ক্যাপিটালটা কোথা থেকে পাবে, ব্যাংক থেকে, ব্যাংক দেবে ক্রেডিট। এখানে একটা জিনিস আমি বলি, কোঅপারেটিভ ফার্মিং বলে একটা ইয়ে স্টার্ট হয়েছিল, কোঅপারেটিভ ফার্মিং। এখানে কোঅপারেটিভ ফার্মিংটা কি, যারা তোমার ল্যান্ড ভিলেজার্স ছিল, ভিলেজার্সদের মধ্যে একটা পুরোটা ভিলেজ বা অনেকগুলো ভিলেজদের মধ্যে যারা ল্যান্ড ওনার্স, তারা এই একসঙ্গে কোঅপারেটিভ ওয়েতে ফার্মিংটা স্টার্ট করবে। ওই এই সময় এই কোঅপারেটিভ ফার্মিং এটাই বলছে যে তারা একসঙ্গে ফার্মিং স্টার্ট করেছিল এবং ফার্মিংটাকে ডেভেলপ করার জন্য, প্রোডাকশন বাড়ানোর জন্য, হ্যাঁ, সয়েল ফার্টিলিটিকে কাজে লাগানোর জন্য এই ফার্মিংটা স্টার্ট করেছিল। বাট এটাও সেরকম ভাবে ফলপ্রসূ হয়নি। ঠিক আছে, সো এই পাঁচটা ছিল মেন ইমপ্লিমেন্টেশন ওয়ে। এই ওয়েতে ফার্স্ট কোথায় দেখো, ফার্স্ট ক্যাম্প স্টার্ট হয়েছিল কোথায়, হ্যাঁ, হালুসাই, হুগলি ডিস্ট্রিক্টে 1978 20 মে। ঠিক আছে, ফার্স্ট ক্যাম্প ওখানে হয়েছিল। আর এই সময় তো এই এই যে ইমপ্লিমেন্টেশন প্রসেস, এই প্রসেসে কিন্তু অপারেশন বর্গা এগোচ্ছে এবং সাকসেসফুল ওয়েতে এগোচ্ছে। এর এর ইম্প্যাক্ট দেখো, ইম্প্যাক্ট কি বলছে যে ল্যান্ডলর্ডস আর বর্গাদারদের মধ্যে রিলেশনটা দুটো ভাবে চেঞ্জ হয়ে গেল। এক কি, অ্যান্টি এভিকশন মেজার্স। এভিকশন কিন্তু ওই যে আমার ইচ্ছা হলো আমি এভিক্ট করে দিলাম সেরকম আর নেই। দেখো কি বলছে যে the landlords were largely prevented from forcibly throwing the borgadars of the land. In fact, borgadar rights were made hereditary and perpetual. তাদের ইচ্ছা মতো বর্গাদার রাইটস থাকে অনেকটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে। ঠিক আছে, আর এই যে অ্যান্টি এভিকশন মেজার্স, এই এভিকশনটা ল্যান্ডলর্ডস এর উপরে ছাড়লো না। কারণ কি, যে যারা বর্গাদার্স আছে তাদের মেন অকুপেশনই তো কাল্টিভেশন। গভর্নমেন্টের উদ্দেশ্য এটাই যে তাদের মেন অকুপেশনটা যাতে নষ্ট না। হ্যাঁ, তারপরে কি বলছে, নেক্সট বলছে যে দ্য স্টেট গ্যারান্টিড দ্যাট দ্য বর্গাদার্স উড রিসিভ এ ফেয়ার শেয়ার অফ ক্রপ। 75% of Borgadar, if the Borgadar provide the non-labor inputs, 50% if provide the if landlord provide the non-labor inputs. মানে দ্বিতীয়ত যারা বর্গাদার ছিল, কোনো জমি আন্ডার দ্য বর্গা সিস্টেমে নিল, কোনো জমি আদিতে নিল, তাহলে ওই জমিতে যে নন লেবার ইনপুটস গুলো, ওই যে বললাম সিডস, ক্যাপিটালস অর ফার্টিলাইজার্স, হ্যাঁ, ইরিগেশনের যে সমস্ত ওয়াটার যা যা লাগে, হ্যাঁ, এই সমস্ত নন লেবার ইনপুটস গুলো যদি কোনো কাল্টিভেটার্স আর বর্গাদার ইউজ করে বা দেয়, তাহলে তাকে 75% মানে 1/4, যেটা বললাম আমি 1/4, ঠিক আছে, 1/4 হলো কি করতে হবে, আর 50% যদি ল্যান্ডলর্ড দেয় তাকে 50% শেয়ার দিতে হবে। এটা ছিল বর্গাদার, এটা মেন ইম্প্যাক্ট হয়ে দাঁড়ালো। বাট বর্গাদার পদ্ধতিটা সাকসেসফুল কোন কোন ইয়ারের মধ্যে হচ্ছে, যে বর্গাদার পদ্ধতিটা কি ধীরে ধীরে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সিস্টেম আন্ডার দ্য ল্যান্ড রিফর্মস থ্রুআউট দ্য ইন্ডিয়া। পুরো ইন্ডিয়াতে এটা একদম ছড়িয়ে গেল তখন, যে বর্গাদার সিস্টেম ওয়েস্ট বেঙ্গলে যে সিস্টেমটা অ্যাডপ্ট করেছে, সেই সিস্টেমটা মোস্ট প্রফিটেবল অর মোস্ট ইকুইটেবল সিস্টেম। দেখো 77 থেকে 90 দশকে, এই 70 দশক থেকে 90 দশকে 20 বছরের মধ্যে 23 to 65% ইনক্রিজ করে। ওকে, আর ওয়েস্ট বেঙ্গলে তখন ধীরে ধীরে পাবলিক অ্যান্ড প্রাইভেট ইরিগেশন টেকনোলজি, নিউ টেকনোলজি এগ্রিকালচারে ইউজ হতে স্টার্ট করলো। এটাই তো মেন উদ্দেশ্য ছিল। হ্যাঁ, তারপরে দিস রিফর্মস অ্যালং উইথ গ্যারান্টিড ক্রপ শেয়ার বর্গাদার্স ইনটেক দ্য ইনক্রিজ ইন এগ্রিকালচারাল আউটপুট। এগ্রিকালচারের যে আউটপুট আর প্রোডাক্টিভিটি, সেটা কি হলো, র্যাপিডলি ইনক্রিজ করতে স্টার্ট করলো। সো অপারেশন ওয়ার্কার যে
ইনিশিয়েশন অ্যান্ড তারপর ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইম্প্যাক্ট অ্যান্ড যে সাকসেসফুল বা সাকসিডিং সেটা একটা স্টেপ বাই স্টেপ হয়েছিল, ঠিক আছে? সো দ্যাটস অল। এনি কোয়েশ্চেন থাকলে বলবে। হুম, পুরো সেশনটা কিন্তু খুব একটা মানে বোঝার সেশন আছে। হুম, অনেকটা আছে এটা। হ্যাঁ, অনেকটাই তো। তো মোটামুটি বোঝাতে পারলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। তো ভালো করে দেখবে, হুম, রিলেট করবে, ঠিক আছে? জিওগ্রাফির সাথে রিলেট, এটা এটা দেখো, এটা জিওগ্রাফির সাথে ইকোনমিক জিওগ্রাফির সাথে ডিরেক্টলি রিলেটেড। জিওগ্রাফির সাথে এগ্রিকালচারাল জিওগ্রাফির সাথে ডিরেক্টলি রিলেটেড, আবার ইরিগেশনের সাথে ডিরেক্টলি রিলেটেড। সো এটা একটু ভালো করে পড়বে, মেইনস এর জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ইয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, ইন্টারভিউর জন্য। প্রিলিমসে তো আসেই, প্রিলিমসের কথা তো আমি বাদ দিলাম, প্রিলিমসের জন্য সবাই পড়বে জানি, তবে মেন্স অ্যান্ড অপারেশন বর্গাটাই, বলো। অপারেশন বর্গাটাই মেন, মানে দুটোই, ওইটা একটু ভালো করে। হ্যাঁ হ্যাঁ দুটোই, ওই জন্য তো ওটাকে একটু ভালো করে দিলাম। কারণ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দিচ্ছে অপারেশন বর্গা, তো 100%, ওটা অলমোস্ট 10 জনে 8 জন 9 জনকেই একটা দুটো কোশ্চেন তো ধরেই অপারেশন বর্গা। খুব সুন্দর টপিক তো, আর তাছাড়া এটা তো জানা উচিত, তাই না? ল্যান্ড সিস্টেমটা কিরকম ভাবে কিভাবে কাজ করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর ওয়েস্ট বেঙ্গলে অপারেশন বর্গাটা এতটা সাকসেসফুল অন্য অন্য স্টেটের থেকে, তো সুতরাং আমাদেরকে তো এটা জানতেই হবে যে অ্যাকচুয়ালি অপারেশন বর্গাটা কিভাবে, কি স্টার্ট হলো, কখন স্টার্ট হলো, কি রিজন ছিল, কিভাবে ইমপ্লিমেন্ট হলো, এর ইম্প্যাক্ট কি ছিল।